রক্তে আঁকা জুলাই মাস স্বৈরাচারের সর্বনাশ, লাল বর্ষার ইনকিলাবে আজাদ হলো দেশ। মজুদ প্রাণের বিনিময়ে জুলুমাতের শেষ, শিশুর চোখের পান রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। শিশুর চোখের পান রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। কচি কচি মাসুম প্রাণে স্বৈরাচারী আঘাত হানে, খুদে খুদে কিশোর যারা তপ্ত ভাঙে। মনে হলো শিখাচ্ছি না, আমার ভাইকে মেরে ফেলেছে। আঘাত হানে, খুদে খুদে কিশোর যারা তপ্ত ভাঙে হাজ কাটানে। জুলাই এলে টুকরে ওঠে শহীদ আপন জন, মায়ের বুকের ধন জুলাই জাগরণ। শিশুর চোখের পান রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। শিশুর চোখের পান রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। কচি কচি মাসুম প্রাণে স্বৈরাচারী আঘাত হানে, খুদে খুদে কিশোর যারা তপ্ত ভাঙে হাজ কাটানে। কচি কচি মাসুম প্রাণে স্বৈরাচারী আঘাত হানে, খুদে খুদে কিশোর যারা তপ্ত ভাঙে হাজ কাটানে। জুলাই এলে টুকরে ওঠে শহীদ আপন জন, মায়ের বুকের ধন জুলাই জাগরণ। কিশোর চোখে আগুন জ্বলে, মায়ের বুকের বরফ গলে, প্রজন্ম আজ মাদল বাজায় রক্ত রঙিন আকাশ তলে। সময়ের পরিক্রমায় বাংলাদেশের ইতিহাসকেও চেঞ্জ করা হয়। আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের বইগুলোও বাংলাদেশে ছাপা হতো না। এই বই ছাপার জন্য আর এক দেশ থেকে ছাপাতো। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল পরিকল্পিতভাবে। বাংলাদেশকে যদি আমরা সত্যিকারের দেশাত্মবোধ, দেশপ্রেমবোধ এই নতুন প্রজন্মের মতো জাগ্রত করতে চাই, তাহলে সেই দেশের সংস্কৃতিকে অবশ্যই অত্যন্ত উন্নত, যুগোপযোগী, সময় উপযোগী হতে হবে। আমাদের সাইমন শিল্পগোষ্ঠী সেটাই প্রকৃত সত্য ন্যারেটিভের মাধ্যমে জাতির কাছে সংস্কৃতিকে তুলে ধরে এই জাতিকে সত্যিকারের মমত্ব এবং দেশপ্রেমিক জাতি গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আমরা সাইমন শিল্পগোষ্ঠীকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, এবং আমার সার্বিক সহযোগিতা এই শিল্পগোষ্ঠীর সঙ্গে থাকবে। এবং আমরা সকলে মিলে নতুন প্রজন্মকে একটি জুলাইয়ের বিপ্লব যে হয়েছে, জুলাইয়ের যে জাগরণ হয়েছে, জাতিকে সত্যিকারের স্বাধীনতা দেওয়া, সেটা যদিও এখন মানুষ প্রকৃত পায় নাই, সেই স্বাধীনতার স্বাদ এই দাসত্বের কবল থেকে জাতিকে মুক্ত করে প্রত্যেক মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে, কথা বলতে পারে, তার সংসার চলতে পারে, তার এই দাসত্ব মুক্ত করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। মুক্ত প্রাঙ্গণ জুলাই জাগরণ, শিশুর চোখের পান রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে আপনাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিল্পগোষ্ঠী সাইমম শিল্পগোষ্ঠীর বাংলাদেশের যে জাতীয় জাদুঘর শাহবাগে, সেই জাদুঘরে যে অনুষ্ঠানটা করেছে জুলাই জাগরণ সিজন 2 শিশুদের চোখে জুলাই, সেটার ভিডিও দেখাইছি প্রথম অধিবেশনের। আজকে দ্বিতীয় অধিবেশনের কিছু ভিডিও দেখাবো। তো প্রথম অধিবেশনের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা সবাই কমেন্ট করেছেন যে এত সুন্দর আয়োজন, খুবই ভালো লেগেছে। এবং বলেছিলাম আমি প্রথম ভিডিওতে যে বিএমপি ছাত্রদল এরা এরকম একটা অনুষ্ঠান করতে পারবে না, বা এখন পর্যন্ত তারা একটা অনুষ্ঠান করে দেখাতে পারেনি। মানে শিবির মানে ইউনিক কিছু, শিবির মানে অন্য একটা আলাদা জিনিস, এটা এরা পারবে না। বা পারবে বা কেন, আমি যদি বলি যে বাংলাদেশের মধ্যে যতগুলো ছাত্র সংগঠন আছে তার মধ্যে শিবির সেরা কেন বলি, কারণ শিবিরের একটা শিল্পগোষ্ঠী আছে, ছাত্র দলের শিল্পগোষ্ঠী আছে। আপনারা দেখাতে পারবেন যদি তারা একটা তাদের দলের মানে ছাত্র দলের যদি একটা গান বানাতে চায়, তখন একটা শিল্পী ধার করতে হয়, স্টুডিও ধার করতে হয়। আর ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য শিল্পগোষ্ঠী আছে, শুধু সাইমমটা ঢাকার মধ্যে বড়, এছাড়া অসংখ্য শিল্পগোষ্ঠী আছে, সেটা আপনারা জানেন। তো দর্শক, যেহেতু 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান, একদিন পর পর সব কিছু চেঞ্জ হতে থাকবে। তো প্রথম দিনের অধিবেশনে আপনারা যেগুলো দেখেছেন, দ্বিতীয় দিনে এগুলো আর থাকবে না, এগুলো চেঞ্জ হতে থাকবে। তো দ্বিতীয় দিনে সাইমম শিল্পগোষ্ঠীর কী কী প্রদর্শনী ছিল সেগুলো ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ দেখলেন। তো এখন আমরা ভিডিওর ভিতরে কিছু দেখব। তো চলুন ভিডিওটা দেখি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীমণ্ডলী এবং শিশু কিশোরেরা, আসসালামু আলাইকুম। আমার এখানে বক্তৃতা দেবার কথা না, আমি এসেছি আরেকটা প্রোগ্রামের জন্য। তো সময় যেহেতু হাতে ছিল সেজন্য এখানে ঢুকে গেছি। হঠাৎ করে যে হাতে মাইক ধরিয়ে দেওয়া হবে সেটা বুঝতে পারিনি আসলে। সাইমুম শিল্পী গোষ্ঠী আজকে এখানে শিশুদের নিয়ে জুলাইয়ের প্রশ্নে যে অনুষ্ঠানমালা করছে, নিঃসন্দেহে এই কাজটা অসম্ভব প্রয়োজনীয় ছিল। আমাদের এই জেনারেশনকে শিখাতে হবে যে আমরা কিভাবে আমাদের এই জাতিসত্তার লড়াইটা করেছি, কিভাবে করছি। শিশুদের মধ্যে এই স্পিরিটটা তৈরি না হলে, আনাস যেভাবে জীবন দিয়েছে এবং তার ভেতরে যে আবেগ ছিল, যেভাবে দেশের প্রয়োজনে সে ঝাঁপিয়ে পড়েছিল, মায়ের কাছে চিঠি লিখে যাওয়া, সেই চিঠির মধ্যে প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি অক্ষরে দেশ এবং জাতির জন্য কি করা প্রয়োজন সেগুলো যে তার আবেগটা প্রকাশ করেছিল, সেটা একদিনে তৈরি হয়নি। সেগুলো পরিবেশ পরিস্থিতি থেকে সে শিখেছিল। আমাদের সন্তানদেরকে আমরা যদি এই বিষয়গুলো শিখিয়ে যেতে পারি, তাহলে আগামীর দিনে যখন জাতির কোনো ক্রাইসিস হবে, সেই সময়ে এই শিশুরা এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারবে। আমরা আমাদের শিশুদেরকে ভূতের গল্প, রাজকুমারী রাজকন্যার গল্প শুনিয়ে ঘুম পাড়াতে অভ্যস্ত। আমরা আমাদের অতীত বীরদের ইতিহাস, যারা ইতিহাসের স্রোত, সময়ের স্রোতকে পাল্টে দিয়েছিল, সেই ধরনের মানুষদের ইতিহাস শেখাই না সাধারণত। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের ইতিহাসের মহানায়করা যেভাবে জীবন দিয়েছেন, শহীদ হতে ভয় পাননি, এই চেতনা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুদেরকে শেখাতে হবে। আল্লামা ইকবালের একটা কবিতা আছে যে তলোয়ারের ছায়ার নিচে আমাদের শৈশব কৈশোর কেটেছে। যাদের এরকম কঠিন, এটা রূপক অর্থে নিতে হবে, এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যাদের শৈশব কৈশোর কাটে ইতিহাসের মহাপ্রয়োজনে, তখন তারা একজন দিগ্বিজয়ী বীর হিসাবে আবির্ভূত হয়। এই বাংলাদেশে আমাদেরকে আমাদের ইতিহাস, আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই জায়গা থেকে আমরা ক্রমাগত বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের এই জেনারেশনকে সঠিক শিক্ষা দিয়ে আমাদের ইতিহাস, আমাদের বিশ্বাস, আমাদের মাটি এবং মানুষের সাথে তাদের শেকড়ের বন্ধন, এগুলো চিনিয়ে দিতে পারলে আগামীর বাংলাদেশ, আগামীর আমাদের প্রজন্মের ভবিষ্যৎ, এটা নিশ্চিত হবে। সাইমুমের এই প্রচেষ্টা উত্তরোত্তর আরও শার্প হোক, আরও বেশি গ্রহণযোগ্যতা পাক। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক বিপ্লব আকারে সাইমুম শিল্পী গোষ্ঠী তার কর্মকাণ্ডকে উপস্থাপন করুক, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ সিজন 2 এর আজকের এই আয়োজনের সম্মানিত পরিচালক, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাইমুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেভাজন হাফেজ রাশেদুল ইসলাম, উপস্থিত সাইমুম এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং একান্ত প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকের যে সময়ে এই আয়োজনটা করছি, ঠিক তার 2 বছর আগে যদি ফিরে যাই, আজকে 2রা আগস্ট, দ্যাট মিন্স একটা উত্তাল বাংলাদেশে আমরা অবস্থান করছিলাম এই সময়। আজকে যদি জুলাই মানে কি আমরা প্রশ্ন করি, এটা একটি মাসের নাম নয়, এটি শুধুমাত্র একটি মাস হিসেবে আমরা ট্রিট করি না, বরং জুলাই শব্দটি উচ্চারণ করলেই আমাদের চোখে ভেসে ওঠে সেই ত্যাগ, কোরবানি, শাহাদাতের রক্ত। আমাদের মাঝে ভেসে ওঠে বাবা মায়ের আত্মচিৎকার, আমাদের মাঝে ভেসে ওঠে হসপিটালগুলোতে স্বজন হারানোর পিতামাতার এক আহাজারি, সে চিত্রগুলো ফুটে ওঠে। আবার পাশাপাশি জুলাই মানে আমাদের কাছে
একটি সাহসিকতা, বীরত্ব এবং পুরো একটি প্রজন্মের জেগে ওঠার যে একটি স্পৃহা, সেই স্পৃহা এবং সাহসিকতা আমাদের সামনে ফুটে ওঠে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে জুলাইয়ের সেই চিত্র, যখন আবু সাঈদ তার দুহাত প্রসারিত করে জালিম শাহের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার সে আইকনিক ছবিটি আমাদেরকে মেসেজ দেয় যে আমি আমার রক্তবিন্দু থাকা অবস্থায় কখনো কোনো জালিমের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত করব না, আমি বুক টান করে দাঁড়িয়ে থাকব। তোমার কাছে হয়তো দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র আছে, সরঞ্জামাদি আছে, যেটা দিয়ে তুমি আমাকে খুন করবা, কিন্তু আমার হাতে কিছু নেই, ছোট্ট একটা লাঠি আছে, এই লাঠি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকব। এবং আমরা দেখেছি আবু সাঈদকে যখন গুলি করা হয়েছিল, তিনি একবার পড়ে যাচ্ছিলেন, কিন্তু আবার তিনি দাঁড়িয়ে গেলেন। তার মানে হচ্ছে আমরা পড়ে গেলেও দাঁড়িয়ে যেতে জানি। এই মেসেজ আবু সাঈদ আমাদেরকে শহীদ হয়ে দিয়ে গিয়েছেন। আজকে জুলাই মানে সে চিত্র আমাদের সামনে আসে। শহীদ মুগ্ধের যে মানবিক স্লোগান, পানি লাগবে পানি, তিনি দেখছেন যে একদিকে শহীদ হচ্ছে, রক্ত ঝরছে, গুলি হচ্ছে, এই মানুষগুলোর সেবা করার প্রয়োজন, আমাকে পানি নিয়ে যাওয়া প্রয়োজন, এজন্য তিনি পানি নিয়ে গিয়েছেন। আজকে এই চিত্রগুলো আমাদেরকে 1500 বছর আগের সেই যুদ্ধের চিত্রের কথা মনে করিয়ে দেয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে একটি ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে গিয়েছেন। তখন ওনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে নির্মূল করে দেওয়ার জন্য বাতিল শক্তি যেভাবে করে জিহাদে লিপ্ত হয়েছিলেন, ঠিক সেই চিত্রগুলো মনে করিয়ে দেয়। সেখানেও আমরা দেখেছি যে জিহাদের ময়দানে সবাই আহত হয়েছেন, কাতরাচ্ছেন। কয়েকজন আগন্তুক পানি নিয়ে আসলেন, একজন বললেন ভাই আমার পানির প্রয়োজন নেই, সামনে একজন আহত অবস্থায় আছেন, তার কাছে পানি নিয়ে যান। এভাবে করে দেখা গেল প্রত্যেকের কাছে পানি নিয়ে গেল, কিন্তু সকলেই অপরকে স্যাক্রিফাইস করতে গিয়ে শাহাদাত বরণ করলো। তাহলে আজকে এই জুলাই আমাদেরকে সেই চিত্রগুলো মনে করিয়ে দেয়। জুলাই আমাদেরকে এখনো মনে করিয়ে দিচ্ছে আমাদের সে বোনটির কথা, যিনি হসপিটালে স্ট্রেচারে করে তার স্বামীর লাশকে নিয়ে আর্তনাদ করছিলেন এবং বারবার বলছিলেন আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে। কত একটি নির্মম একটি চিত্র আমাদের সামনে জুলাই তুলে ধরে। জুলাই মানিত হচ্ছে আমাদের জাবির ইব্রাহিমের সম্মানিত পিতা এখানে আছেন, তিনি তার সন্তানের স্মৃতিচারণ করেছেন। শহীদ জাবির ইব্রাহিম মাত্র 6 বছরের বালক ছিলেন, কিন্তু তার সে আইকনিক ছবি এক আঙ্গুলকে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে একত্ববাদকে স্বীকৃতি দিয়ে এই সমাজের জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মতো একটা ছোট্ট শিশুর যে প্রেরণা, আমরা সেটা দেখেছি। এবং জাবির ইব্রাহিমের সম্মানিত পিতা তিনি বলেছেন যে তার নাম যেহেতু ইব্রাহিম ছিল, তিনি একটি স্লোগান তাকে দিয়েছিলেন, বলেছিলেন জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। যদিও বিষয়টাকে আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একটি শিশু যে এই স্লোগানকে ধারণ করতে পেরে এই জুলাইয়ের মধ্যে তার জীবন দেওয়ার জন্য নিঃসংকোচে রাস্তায় নেমে আসতে পেরেছেন, এটা আজকে শিশুদের জন্য অনেক বড় মেসেজ। জুলাই মানে আমাদের কাছে সেই চিত্র আপনারা দেখেছেন যে একদিকে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, কেউ বা আহত হয়ে কাতরাচ্ছে, কেউ বা শহীদ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েছে, কিন্তু যখন নামাজের ওয়াক্ত হয়েছে এক পক্ষ দাঁড়িয়ে আজান দিচ্ছে, আরেক পক্ষ ইকামত দিচ্ছে, নামাজের জামাতে দাঁড়িয়ে গিয়েছে। তাহলে এই চিত্রগুলো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের সেই মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। আজকে জুলাই মানে হচ্ছে আমাদের কাছে শহীদ আনাসের সেই চিঠির মেসেজ। তার বাবা মা তাকে হয়তো রাস্তায় নামতে দিবে না, কিন্তু সে তার মায়ের কাছে চিঠি লিখে গোপনে তার মায়ের অগোচরে রাস্তায় নেমেছিল এবং লিখে গিয়েছে, মা যেভাবে করে আমার ভাইদেরকে বোনদেরকে শহীদ করা হচ্ছে, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না, এজন্য আমি স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে নিজের জীবন দেয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করছি। আজকে সে শহীদ আনাস আমাদেরকে এই প্রজন্মকে এই মেসেজগুলো দিয়ে যায়। আপনারা জানেন রিয়া গোপ তিনি তার বাবা মায়ের সাথে ছাদে অবস্থান করছিলেন, ঠিক সেই মুহূর্তে তার হেলিকপ্টার থেকে খুনি হাসিনার বাহিনী যে গুলি নির্দেশ দিয়েছিল বাহিনীকে, তারা গুলি করে রিয়া গোপকে হত্যা করেছে। এবং রিয়া গোপ তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। এবং আরও কষ্টের বিষয় হচ্ছে তার বাবা মায়ের দীর্ঘদিন পর আল্লাহ তাআলা এই সন্তানটাকে দিয়েছিলেন, কিন্তু সেটাও এই জুলাই আন্দোলনে জীবন দিয়ে চলে গিয়েছেন। আজকে জুলাই মানে শহীদ আব্দুল আহাদ, তিনি তার একবারে ছোট্ট শিশু, 4 বছরের শিশু ছিলেন, তাকে তার বাবা মায়ের দুজনের মাঝখানে অবস্থান করছেন, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে তার গায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন।
আজকে জুলাইয়ের এই ডাইমেনশনের আলোচনা ঘন্টার পর ঘন্টা করলে আসলে শেষ করা যাবে না। এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, দীর্ঘদিনের ফ্যাসিবাদের প্রতি মানুষের এক নাবিশ্বাস অবস্থা তৈরি হয়েছিল। মানুষের ক্ষোভগুলো যখন সব পঞ্জীভূত হয়েছিল, তখন সেটা এক ঘূর্ণিঝড়ের মতো জুলাই এসে বিস্ফোরণ ঘটেছিল। আজকে জুলাইয়ের যারা পলিসি মেকিং করেছিল, আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিল, আন্দোলনকে বাস্তবায়নের জন্য সে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনকে সাজিয়েছিল, এই আলোচনার বিশাল একটা পার্ট রয়েছে। আজকে জুলাইয়ের স্পিরিচুয়াল একটা পার্ট রয়েছে। এখানে আমরা যেভাবে বলি, শহীদ জাবের ইব্রাহিমের সম্মানিত পিতা বলেছেন, এটা শুধুমাত্র মানবীয় প্রচেষ্টা দিয়ে, মানবীয় প্ল্যান দিয়ে এটা হয়নি। এখানে আল্লাহ তাআলার একটা নিখুঁত পরিকল্পনা ছিল। আপনারা দেখেছেন যে একদিকে রাষ্ট্রের সকল অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে, একটি রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তার বিপরীত পক্ষে কি অস্ত্র ছিল? কিছুই ছিল না। হয়তো একটু লাঠি ছিল, সর্বোচ্চ হয়তো কেউ ঘর থেকে একটা টিন নিয়ে এসেছে, কিছু বাঁশ নিয়ে এসেছে, এর বাইরে খুব বেশি কিছু ছিল না। তাহলে এরকম একটা শক্তিকে কিভাবে করে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, তার নিঃসন্দেহে আপনারা বদর যুদ্ধের সেই ইতিহাসগুলো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে উপনীত হলেন, তখন দেখতে পেলেন যে একটা অসম যুদ্ধ সেখানে হতে যাচ্ছে। সংখ্যার দিক থেকে অনেক ছোট্ট একটা বাহিনী, সরঞ্জামাদির দিক থেকে অনেক ছোট্ট বাহিনী, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ তাআলার উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিজেদের উপায় উপকরণের সর্বোচ্চটুকু ব্যবহার করে সর্বশেষ যখন আগামীকাল সকালে যুদ্ধ শুরু হবে, রাতের বেলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম জায়নামাজে দাঁড়িয়েছিলেন এবং জায়নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাম তার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছেন যে আল্লাহ, আজকে যে বাহিনী এই যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছে, যদি কোনো কারণে এই ছোট্ট বাহিনী পরাজিত হয়, তাহলে তোমার দিনের কথা বলার মতো মানুষ থাকবে না। তখন দেখেছি যে আল্লাহ তাআলা কিভাবে করে সে বদর যুদ্ধে মুসলিম বাহিনীকে সাহায্য করেছেন। কোরআনে যেটা বলা হয়েছে, লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহর প্রত্যক্ষ সাহায্যের মধ্য দিয়ে সে বদর যুদ্ধে মুসলিমরা যেভাবে বিজয় লাভ করেছে, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট ঠিক একই ঘটনাগুলো ঘটেছে। আমরা যখন বিভিন্ন প্ল্যানের জন্য বসতাম, তখন রাত 3টা বাজতো, একজন ভাইকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কি রাতে খাওয়া দাওয়া করেছেন? তিনি যে রাত 3টা পর্যন্ত রাতের খাবার গ্রহণ করেন নাই, এই কথাটাই তিনি ভুলে যেতেন। বলতো যে ভাই একটু পরে আমি তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়ে এরপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। তাহলে এটা ছিল চিত্র। আমাদের মায়েরা, আমাদের বোনেরা ভাইদের জন্য এসে দাঁড়িয়ে গিয়েছেন, মায়েরা তার সন্তানদেরকে সাথে নিয়ে এসেছেন, তাদের জন্য দোয়া করে দিয়েছেন। শহীদ শ্রাবণ ফেনীতে শহীদ ছিলেন, তিনি যখন লাল কাপড় বেঁধে যখন আমরা রাস্তায় নামার একটা কর্মসূচি দিয়েছিলাম, তখন তার কাছে কোনো লাল কাপড় ছিল না। তিনি তার মায়ের একটা লাল ওড়না নিয়েছিলেন এবং লাল ওড়না মাথায় পেঁচিয়ে তিনি রাস্তায় নেমেছেন এবং সেদিনই তিনি শাহাদাত বরণ করেছেন। আজকে জুলাই মানি আমাদের শহীদ শান্ত ভাইয়ের মায়ের যে উক্তি, তিনি বলেছিলেন, শহীদ শান্ত যখন তার আইএলস পরীক্ষা দিবেন, মায়ের কাছে দোয়া চেয়েছেন যে মা, আমি সামনে আইএলস পরীক্ষা দিব, তুমি দোয়া করবা আমি যেন ভালো একটা ব্র্যান্ডে স্কোর করতে পারি এবং এর মধ্য দিয়ে আমি বাইরে পড়াশোনা করে বাইরে বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে এনে একটা সার্টিফিকেট দিব। কিন্তু তার মা বলেছেন যে আমার সন্তান আমাকে বাইরের বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দেয় নাই, বরং পৃথিবীর সেরা সার্টিফিকেট একজন শহীদের মা, এবং সে শহীদের নিজেকে শহীদ হিসেবে সার্টিফিকেট দিয়ে চলে গিয়েছে। আজকে জুলাইয়ের এই স্পিরিচুয়াল শক্তিগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। দেশে বিদেশে আমাদের মায়েরা, বোনেরা, বাবারা প্রত্যেকে ওই সময় নফল রোজা রাখতেন এবং দোয়া করতেন। বিদেশে যখন ভাইদের সাথে যোগাযোগ করতাম, তারা বলতেন যে ভাই আমরা আপনাদের জন্য দোয়া করছি। যারা সৌদি আরব এবং মক্কা অবস্থান করছেন, তারা বলেছেন যে তারা রোজা রেখেছেন এবং কাবার গিলাফ ধরে লম্বা সময় ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন। সে যখন 4 আগস্ট, আপনারা জানেন যে 3 তারিখে শহীদ মিনারে 1 দফা ঘোষণা করা হয়েছে এবং 6 তারিখে বলা হয়েছিল যে লং মার্চ টু ঢাকা। কিন্তু 4 তারিখে যখন ছাত্রলীগ যুবলীগের প্রচণ্ড গোলাগুলি এবং তারা তাদের পূর্ণ শক্তি ব্যয় করে অল আউট হিসেবে এই আন্দোলনকে নিয়েছিল এবং সারা দেশে ওই দিন আমাদের কয়েকশো ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। তখন 4 তারিখ দুপুরের পর থেকে আমরা বারবার চিন্তা করছিলাম কি করণীয়, এভাবে যদি আরো একদিন এক্সটেন্ড করে তাহলে তো শহীদের এই তালিকা আরো লম্বা হয়ে যাবে। তখন আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রের যে টিম ছিল, আমরা তাদের সাথে বারবার আলাপ করছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদিক কায়েম সহ সেখানে একটা টিম ছিল, তাদের সাথে বারবার আলাপ করছিলাম কি করণীয়। সেখানে কেউ বলছে যে না ভাই, একদিন এগিয়ে নিয়ে আসলে আমাদের এই প্রস্তুতির ঘাটতি থাকবে, আমরা এটা করতে পারবো না। সমন্বয়ক হিসেবে যারা পরিচিত আছেন তাদের সাথে আলাপ করছিলাম, সেখানেও দ্বিধা বিভক্তি ছিল যে না ভাই 6 তারিখের এটা 5 তারিখে আগানো যাবে না। আবার পক্ষ বলছে না ভাই, সাহস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এভাবে করে নানান ক্যালকুলেশন করে অবশেষে আল্লাহর উপর তাওয়াক্কুল করে
আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশ্বাস করেন, এই সিদ্ধান্ত নেওয়ার পর আমরা একান্ত আল্লাহর সাহায্যমুখী ছিলাম এবং আল্লাহর একান্ত মেহেরবানিতে আপনারা দেখেছেন যে 5ই আগস্ট সকালের দিকে যদিও সেখানে কারফিউ ভঙ্গ করাটা বেশ টাফ ছিল এবং সকালবেলা প্রচণ্ড গোলাগুলি হয়েছে, দুপুর পর্যন্ত গোলাগুলি হয়েছে। এরপরে একটা পর্যায়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে এই ফতেহ গণভবনের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ নতুন সূর্যোদয়, নতুন একটি বাংলাদেশ পেয়েছে। এবং যেদিন ফতেহ গণভবন হয়েছে আপনারা দেখেছেন যে সেখানে গিয়ে তারা সবাই আল্লাহর কাছে হাত তুলেছে, নফল নামাজ পড়েছে, সকলে সেজদা অবনত হয়েছে। আজকের এই জুলাইয়ের মূল স্পিরিটটা কোন উৎস থেকে নির্গত হয়েছে এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধরে রাখা যাবে না। আজকে জুলাইকে যারা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, জুলাইয়ের প্রত্যেকটা শহীদকে যারা নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করে, তাদের দ্বারাই বাংলাদেশকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যারা এর ব্যত্যয় ঘটেছে, যারা জুলাইকে অতীতের মতো 71-এর মতো করে বিজনেস কার্ড হিসেবে ব্যবহার করতে চায়, তাদের দ্বারা কখনো এই জুলাইয়ের সঠিক স্পিডকে উপলব্ধি করা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য আমরা আশা করব যে যারা এই বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে, শহীদদেরকে আপনারা ধারণ করবেন। আজকে দেখুন, যখন জুলাই চলছে, চলমান রয়েছে, আপনি রাষ্ট্রের মিডিয়াগুলোর, টকশোগুলোর, প্রত্যেকটা টিভি চ্যানেলের নিউজগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখতে পাবেন সেখানে জুলাই নিয়ে খুব বেশি আলোচনা নাই, নামে মাত্র কিছু রয়েছে। জুলাইয়ের পরিবারদেরকে প্রমোট করার কোনো সেখানে আয়োজন নেই, জুলাই আহতদেরকে প্রমোট করার কোনো আয়োজন সেখানে নেই, জুলাইকে প্রত্যেকটা প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার খুব বেশি আয়োজন নেই। কি আলোচনা আছে সেখানে? আলোচনা আসছে বিএনপি, জামাত, এনসিপি কে কতটুকু ক্রেডিট নিয়েছে, এই ক্রেডিট নিয়ে হচ্ছে 3 জনের মাঝে এক ধরনের ঝগড়া বিভেদের মতো আলোচনা সেখানে তুলে দেওয়া হচ্ছে। আজকে নতুন করে আমরা দেখছি এনসিপির পথযাত্রায় পথসভার মধ্যে আক্রমণ করা হচ্ছে, একজন চোখকে উপড়ে ফেলা হচ্ছে। এই পরে কি হচ্ছে? এরপরে হচ্ছে এনসিপি, এরপরে জামাত, বিএনপি একজন দোষারোপ এবং রাজনৈতিক এক ধরনের নোংরামির যে অতীতের মতো করে একটা বিদ্বেষ ছড়ানো, সেই রাজনীতি শুরু হচ্ছে। তা আমরা অনুরোধ করব আপনারা এই বিষয়গুলিকে অনুধাবন করবেন এবং সাইমুমকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর ইসলামী ছাত্র শিবিরের পৃষ্ঠপোষকতায় সাইমুম এই আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানে সুযোগ করেছিল কালচারাল ফেস্ট হিসেবে, এবং এবছর সেটা শিশুদের মাঝে দিয়েছে। দেখুন, একটি নতুন প্রজন্ম যখন এই আন্দোলনকে, এই বিপ্লবকে ধারণ করতে পারবে, তখন এই বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। আমি আশা করব তারা যে এখানে যে থিমের মধ্য দিয়ে শিশুদের চোখে জুলাই জাগরণ, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের শিশুদেরকে আগামী দিনের জন্য তৈরি করতে পারবো এবং আমাদের প্রত্যেকে আবু সাঈদ প্রজন্ম হিসেবে, শহীদ হাদির প্রজন্ম হিসেবে, শহীদ মুগ্ধ, শহীদ আলী রায়হানের প্রজন্ম হিসেবে নিজেদেরকে মনে করে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য ভূমিকা রাখবে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানকে আমাদের এই জাতিসত্তার মাঝে জাগরুক রাখার জন্য অনন্য আয়োজন শিশুদের চোখে জুলাই জাগরণ সিজন 2। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। জুলাইয়ে যারা অগ্রসেনানী হিসেবে ভূমিকা পালন করেছেন পরিকল্পনা এবং বাস্তবায়নে, সেই ভূমিকায় যারা সবচেয়ে বেশি এগিয়েছিলেন তাদের অন্যতম সিপাহ সালার শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত সম্মানিত জুলাইয়ের যোদ্ধাগণ, সকলকে শুরুতেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জুলাই নিয়ে আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো এটা খুব কঠিন। বিশেষ করে আমরা যে সময়টা পার করছি, আমাদের জাহিদ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তুলে ধরেছেন যে যেখানেই যাই না কেন আমরা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কথা জুলাইয়ের গ্রাফিতি, জুলাইয়ের বীরত্ব গাথা, আমাদের শহীদদের জীবনী এবং এক একজন শহীদকে নিয়ে সেমিনার হওয়া সম্ভব, আলোচনা সভা হওয়া সম্ভব। সেই আলোচনাগুলো বস্তুত নাই। আমি আজকেও এখানে আসার আগে একটি টকশোতে গিয়েছি টেলিভিশন, সেখানে আলোচনা
জুলাই বলতে কিছু নাই। আমি জোর করে শেষ পর্যন্ত আলোচনা জুলাই নিয়ে ঠেকাচ্ছি, কিন্তু তাদের পক্ষ থেকে এই আলোচনা হচ্ছে না। তাদের আলোচনা কি? তাদের আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতি কোন টাইপের ব্যক্তিকে আপনারা দেখতে চান। কিন্তু যে রাষ্ট্রপতি এই জুলাইয়ের নির্মম গণহত্যাকে বৈধতা দিয়েছে, সে আলোচনা হচ্ছে না। আজকে এখানে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন, বাংলাদেশের এই করুণ চিত্র আজকে আলোচনা হচ্ছে না। বিগত 17 বছরের ফ্যাসিবাদকে আলোচনায় রাখা হচ্ছে না। এক এক করে আমাদের সন্তানদের বুকে গুলি চালানো হয়েছে। সরাসরি একটি আন্দোলনকে থামানোর জন্য মারণাস্ত্র ব্যবহার করা যায়, এই ইতিহাস মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে আজকে জুলাইয়ে আমরা দেখেছি বাংলাদেশে সংগঠিত হয়েছে। সেই বিষয় নিয়ে কেউ কোনো আলোচনা আজকে করছে না। তাই আমি ভাবছিলাম যে আমাদের উচিত, শুধুমাত্র এখানে একটি বই দেখেছি গতকালকে আইসিএস প্রকাশনী থেকে, পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে, গ্রাফিতি। আজকে দেখুন সেই গ্রাফিতির উপর জুলুম, সেই গ্রাফিতির উপর আক্রমণ হচ্ছে। আজকে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে জুলাই যোদ্ধারা সরাসরি ময়দানে থেকে যে গ্রাফিতিগুলো নির্মাণ করেছিল, অঙ্কন করেছিল, সেই গ্রাফিতির উপর আজকে ফুল, পত্রপল্লব, বাংলাদেশের আবহমান বাংলার কালচার, এগুলো তুলে ধরা হচ্ছে। কিসের স্বার্থে এগুলো করা হচ্ছে? কার স্বার্থে, কার নির্দেশে এগুলো করা হচ্ছে? সেই আলোচনা কি এই জুলাইয়ে হচ্ছে? আজকে গণভোট 70% মানুষের আকাঙ্ক্ষা, সেই গণভোটের সাথে সংশ্লিষ্ট পুরো 54 বছরের বাংলাদেশকে পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? কথায় কথায় বলা হচ্ছে আজকে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আজকে আমাদের চোখের সামনে গুম প্রতিরোধ যে আইন, সেই আইনের দুর্বলতাগুলোকে তুলে ধরার জন্য, দুর্বলতাগুলোকে ঢেকে রাখার জন্য একদিনের মধ্যে জনমত যাচাই করা হয়েছে। আপনারা কেউ জানেন? আমরা কেউ জানি না। আমাদেরকে আড়ালে রেখে যারা গুম করেছে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে গুমের তদন্ত করার। এভাবে আমাদের এই সমাজে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে মাটিতে ফেলে পায়ে পিষে দোলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। আবার বলছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সবার আগে নাকি বাংলাদেশ? আপনি তো সবার আগে জুলাইকে পিটিয়ে পিষে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো সেই দৃষ্টিভঙ্গি আমি বলবো যে আমাদের সবাইকে জাগরুক রাখতে হবে। এবং বিশেষভাবে আমি সাইমুম শিল্পী গোষ্ঠীকে অভিনন্দন জানাই, ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানাই। তারা পেট্রোনাইজেশনের মাধ্যমে, সাইমুম শিল্পী গোষ্ঠী তাদের অনন্য পরিবেশনার মাধ্যমে এই জুলাইকে আমাদের সামনে হাজির করেছে। আজকে আপনার দেখলে মনে হবে জুলাই বলে কিছু ছিল না। আপনি কারণ কি? কয়টা নাটক হয়েছে আপনি বলুন তো? জুলাই নিয়ে কয়টি সিনেমা হয়েছে? এবং মনে হচ্ছে আজকে আমি যখন ঢুকছিলাম অনেকগুলো প্লে কার্ড, বেশ কিছু কি বলে শর্ট ফিল্ম, নাটক, সেগুলো দেখানো হবে। আজকে তো হওয়ার কথা ছিল জুলাইয়ে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে বাংলাদেশের জুলাইয়ের উপর ফিল্ম তৈরি করে প্রদর্শন করা, এবং সেখানে বাংলাদেশের মানুষকে সরকারের পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া দরকার ছিল যে বিনা টিকিটে সবাই গিয়ে জুলাইয়ের এই ফিল্মগুলো দেখবেন আপনারা, জুলাইয়ের উপর নাটিকাগুলো দেখবেন আপনারা। সে ধরনের কোনো আয়োজন কি আমরা দেখতে পাচ্ছি? বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে 36শে জুলাই তথা 6 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচি হওয়ার কথা ছিল। সেই দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমরা দেখছি না আজকে। আমি এজন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের উপর কিসে ভর করেছে? আপনারা আপনাদের এই অন্যায় চিন্তাধারা থেকে একটু সরে আসেন। যে জুলাইয়ের আগ পর্যন্ত, যে 36শে জুলাইয়ের আগ পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলেন আপনারা, আজকে সেই নির্যাতন, জুলুম যদি আপনারা ভুলে যান, আপনাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। আপনাদের এখনই সতর্ক হওয়ার মৌলিক সময়। আপনারা সিদ্ধান্ত নিন জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য আপনারা এগিয়ে আসুন।
আর সেই সাথে আমি কালচারাল সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা নানানভাবে নানান সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেন। এদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেটি ছিল মুক্তির আন্দোলন, সেটি হচ্ছে জুলাই। সেই জুলাইকে তুলে ধরার জন্য আপনারা এখনো সুযোগ আছে, আপনাদের লেখনী, আপনাদের যত কলা কৌশল আছে সেগুলোকে কাজে লাগান, তাহলেই কেবলমাত্র এই দেশের মানুষের জন্য আপনারা কাজ করছেন বলে বিবেচিত হবেন। নচেত বাংলাদেশের মানুষ যেমনিভাবে মাত্র 36টি দিনে এদেশ থেকে একটি পাকাপোক্ত সবচেয়ে সমৃদ্ধ ফ্যাসিস্টকে হটিয়েছে, আপনাদের সবাইকে হটানোর জন্যও তারা ভূমিকা রাখতে পিছপা হবে না ইনশাআল্লাহ। সাইমুমকে আবারও অশেষ মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের ছোট্ট শিশু কিশোর যারা, তারা যে অনন্য পরিবেশনাগুলো এখানে উত্থাপন করছে, তাদের জন্য অশেষ মোবারকবাদ দোয়া রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাইমুম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের জুলাই জাগরণ সিজন 2-তে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত শিশু কিশোর এবং অভিভাবকবৃন্দ, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে শুনে চিন্তা করছিলাম যে পুরো প্রোগ্রামটা যখন দেখছিলাম, আমার বয়স যখন ওই বয়সে ছিল তখন আমি মঞ্চে আসলে আমার হাত পা কাঁপতো আর কি। আমার এখনো মনে পড়ে যে অভিনয় তো পারতামই না, অভিনয় আমার সাথে যায় না আসলে, কিন্তু অন্য কোনো পারফরমেন্সের জন্য স্টেজে দাঁড়ালে হাত পা কাঁপতো, এটা ছিল আমার রেগুলার নেচার। তো অনেক পরে নানা সংগঠন, নানা প্র্যাকটিসের মধ্য দিয়ে আস্তে আস্তে হয়তো এটা কেটেছে। তো সাইমুম শিল্পগোষ্ঠী এক ঝাঁক শিশু কিশোরকে যে এভাবে ট্রেন করতে পারে, যারা ছোট্ট বয়স থেকে অভিনয় পারে, গান পারে, কবিতা আবৃত্তি করতে পারে, এটা অনেক বড় ব্যাপার। আমি বলছিলাম যে ভিতরে যে কয়শো শিশু আছে আল্লাহ ভালো জানে, মানে নতুন নতুন চেহারা আসছে আর ঢুকছে বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম, ভাই 400-500 হবে নাকি ভিতরে, মানে সংখ্যাটা কত বড় হতে পারে। তো এত সংখ্যক শিশুকে একসাথে ম্যানেজ করা, এগুলো শেখানো, এটুকু নিয়ে আসা নিশ্চয়ই নিশ্চয়ই সাইমুম শিল্পগোষ্ঠীর এটা ভলান্টারি ওয়ার্কের মধ্যে এটা অনেক বড় একটা কাজ। তারা বিনা বেতনে, অর্থাৎ হচ্ছে নিজেদের, এটা কোনো পেশা না, স্টুডেন্ট লাইফে শিক্ষার্থীদের নিয়ে এটা ট্রেন করা যাবে। আমরা সেদিন সফল হব যেদিন এই ছোট্ট পরিসর থেকে সাইমুম শিল্পী গোষ্ঠী একটা এমন পর্যায়ে যাবে যখন এই কালচারকে যিনি পছন্দ করেন না তিনি এক সময় বলবেন তারা হয়তো ইসলামিক তবে তার অভিনয়টা বেস্ট, তারা হয়তো ইসলামিক তবে তার গানটা বেস্ট, তারা হয়তো ইসলামিক তার কবিতা পাঠটা সবচেয়ে বেস্ট। যেদিন অন্যরাও বলতে বাধ্য হবে সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। আমরা যখন ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি, যারা আমাদের রেগুলার কালচার কিংবা চিন্তাকে পছন্দ করতেন না, তারাও নানান কারণে আমাদেরকে পছন্দ করেছেন। ক্যাম্পাসের সিকিউরিটি, ক্যাম্পাসের বেটারমেন্ট, শিক্ষার্থীদের সামগ্রিক জায়গা থেকে আমরাই বেস্ট, এই চিন্তাটা করে আমাদেরকে নির্বাচিত করেছেন। যেদিন পুরো প্রজন্মের, পুরো জাতির প্রত্যেকেই সাইমুম শিল্পী গোষ্ঠীর সংস্কৃতিকে, সাইমুমের আবৃত্তিকে, সাইমুমের গানকে, সাইমুমের অভিনয়কে সবচেয়ে বেস্ট হিসেবে সার্টিফাই করবে, সেদিন আমরা সফল হব। তার আগ পর্যন্ত এরকম ছোট্ট কোনো আয়োজনে, এরকম কোনো কালচারাল পারফরমেন্স আমরা খুব বেশি হ্যাপি হিসেবে নিজেদেরকে দাবি করছি না, তবে অনেকটুকু আমরা পেরেছি। আমরা যখন শুনতাম যে সাইমুমের অফিসে যে ফেসিবাদী আওয়ামী পুলিশ যে কম্পিউটার ভাঙচুর করছে, সাইমুমের অফিসে যে কালচারাল ইকুইপমেন্ট ভেঙে ফেলছে, সাইমুমের অফিসে গিয়ে সাইমুমের পরিচালকদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এগুলো যখন দেখতাম, আবার তখন সাইমুমের গান শুনে অনুপ্রাণিত হতাম ফেসিবাদের বিরুদ্ধে। আজকে যখন দেখি সেই সাইমুম এরকম একটা আয়োজনে শত শত শিশুকে নিয়ে আয়োজনে অ্যারেঞ্জ করছে, আমরা বলতে পারি ফেসিবাদের বিরুদ্ধে সাইমুম তার যাত্রাকে থামায় নাই, বরং সাইমুম সবরও করেছে, সাইমুম তার জায়গাটাকে নিজেকে প্রস্তুত করেছে, আজকে সাইমুম অনেকটুকু এগিয়েছে। আমরা স্বপ্ন দেখি, আমরা নিশ্চয়ই স্বপ্ন দেখি আজকে যারা শিশুরা আছেন তারা এক সময় এই কালচারকে লিড দেবেন। আমাদের একটা হতাশার জায়গা আছে, আজকে এখানে 400-500 শিশু হয়তো পারফর্ম করছে, আমি জানি না সংখ্যাটা এক্স্যাক্টলি, যদি 100 ধরি, যে 100 শিশু পারফর্ম করে, খুব সম্ভবত আমাদের প্রবীণদের ঘাটতির কারণে এই শিশুরা একসময় ঝরে পড়ে, তারা কালচারে থাকে না, তারা অন্য সেক্টরে চলে যায়, তারা হয়তো পুরো সময় এটা লিড দিতে পারে না। আমাদের সফলতা তখন হবে যখন যারা শিশু বয়সে কালচারকে বেছে নিচ্ছেন তারা একটা পর্যায়ে পুরো সংস্কৃতিকে লিড দেবেন।
আমরা দেখতে পাবো আবু সাঈদরা যেমন রাজপথে জীবন দিয়েছে, এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে সাইমুমের ক্ষুদে শিল্পীরা একসময় আমাদের এই সংস্কৃতিকে লিড দিবেন। আমরা তাদের পিছন পিছন যাব এবং স্লোগান দেব যে আপনাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি, আপনাদের ভাবনাই আমাদের ভাবনা, আপনাদের গান আমাদের জীবনের অনুপ্রেরণা, আপনাদের অভিনয় আমাদের জীবনের প্রতিচ্ছবি। সেদিন আমরা ঘোষণা দিব একদম দল মত নির্বিশেষে হাজারো লাখো নাগরিক একসাথে সাইমুমের নেতৃত্বে একসময় কালচারাল বিপ্লবে অংশ নেবে। সেই স্বপ্ন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাইমুমকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন, তো দ্বিতীয় দিনের অধিবেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।